তাই তো? তো আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। তোমাদের রুটিনে যেহেতু আজকে ফিজিওলজি ছিল, তাই না, আমরা ফিজিওলজির ক্লাসটা শুরু করছি। আহ, মূলত তোমাদের আগের দিন যেটা পড়ানো হচ্ছিল সেটা কি হচ্ছিল বলো? স্যার আজকে এনজাইমস হবে। স্যার আজকে এনজাইম পড়ানো হবে, এনজাইম। ওকে, এনজাইমস পড়ানো হবে, তাই তো? একদম। তো এনজাইমস পড়ানোর আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা জানি না তোমরা সেটা দেখেছো কি না। এই নোটসটা তোমরা ডাউনলোড করেছো তো, করে নিয়েছো তো? এই যে অ্যাপে নোটসটা, দিয়ে তো পেয়েছি, এখনো প্রিন্ট আউট করা হয়নি। আচ্ছা, এটা কিন্তু তোমাদের মানে খুবই মানে সতর্কভাবে, খুবই ধরে ধরে নোটটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, কারণ নেক্সট ফিজিওলজি ক্লাসে আমরা যেহেতু এটা পড়াবো, তো এই জন্য তোমাদেরকে জাস্ট বলে দিলাম আর কি। কারণ এখানে তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে প্রত্যেকটা যে নোটসগুলো করে দেওয়া হয়েছে একদম পুরো সিলেবাস ধরে এবং একদম এ টু জেড ভাবে করে দেওয়া হয়েছে, তাই না? দেখতে পাচ্ছ যে বিশেষ করে যে আমাদের যে ভিন্ন বিভিন্ন যে পাথওয়েগুলো রয়েছে না, গ্লাইকোলাইসিস, ওকে, বা তোমার হচ্ছে কি এই যে তোমার মূলত হচ্ছে কি পেন্টোজ ফসফেট পাথওয়ে, বা তোমার নেক্সট হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড চক্র, তাই না, টিসি সাইকেল যেটাকে আমরা বলি। তো এইগুলো তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ ভালো করে করে দেওয়া হয়েছে। অক্সিডেটিভ ফসফোরিলেশন বা ইলেকট্রন পরিবহন চক্র, ঠিক আছে, বা বিটা অক্সিডেশন, এগুলো স্পেশালি পুরো বানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার জন্য। গ্লাইকোজেনেসিস, তাই না, গ্লাইকোজেনেসিস। তারপর হচ্ছে কি আমরা এই করেছি, নোটটা কোথায় আছে স্যার, খুঁজে পেলাম না তো। সব আছে বাবা, সব আছে। হেডিংটা কি আছে এই নোটে? হেডিং, যেটা হেডিং থাকে সেটাই থাকবে তোমার। এই যে এই হেডিংটা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, বাংলা ইংরেজি দুটো ভার্সানেই আছে, তাই না, বাংলা ইংরেজি দুটো ভার্সানেই আছে। যাই হোক, তাহলে আশা করি হচ্ছে কি এটা আমি তোমাদেরকে দেখানোর কথা ছিল, দেখিয়ে দিলাম। আজকে আমাদের যেটা পড়ার বিষয়বস্তু তোমরা জানো যে এনজাইম, তাই না? তো সেই এনজাইমটা আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি, এনজাইমটা আমি শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে এখন পড়ে নাও। যখন হচ্ছে কি তোমার পড়া শেষ হয়ে যাবে তারপর দেখবে, ঠিক আছে? ওয়েবসাইটেও দেখতে পারো, অ্যাপেও দেখতে পারো, দু জায়গায় দেওয়া হয়েছে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি চিন্তার কিছু কারণ নেই, কোথাও যাবে না, তোমাদের এখানেই থাকবে, ঠিক আছে? চলো, তো প্রথমে আজকে আমরা যেটা এনজাইম শুরু করছি, এনজাইমের ক্ষেত্রে তার পরিচিতি এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। ওকে, অর্থাৎ এনজাইমের যে বিভিন্ন মানে ইন্ট্রোডাকশন হিসাবে আমরা এখানে ডেফিনেশন দেখব। তোমরা প্রত্যেকেই জানো যে এনজাইম বা উৎসেচক হচ্ছে এক বিশেষ ধরনের জৈব অনুঘটক, যা মূলত গ্লোবুলার প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? কি দিয়ে তৈরি হচ্ছে না, গ্লোবুলার প্রোটিন। এবারে এর একমাত্র ব্যতিক্রম আমরা দেখতে পাই রাইবোজামের ক্ষেত্রে, তাই না? কারণ এটা প্রোটিন ধর্মী নয়, এটা হচ্ছে কি মূলত তোমরা জানো যে আরএন ধর্মী, তাই না? কারণ হচ্ছে কি দেখো, এটা অনুঘটক হিসাবে কাজ করলেও এক ধরনের এটা আরএনএ। তো এনজাইম কোনো রাসায়নিক বিক্রিয়ার নিজে স্থায়ীভাবে পরিবর্তন বা ধ্বংস না হয়ে বিক্রিয়ার অ্যাক্টিভেশনের এনার্জিটাকে কি করে কমিয়ে দেয়, তাই না? তো কমিয়ে দিয়ে বিক্রিয়ার গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই যে লাস্টে যে লাইনটা আমি বললাম, তাই না, কোনো একটা এনজাইম, ধরো কোনো একটা সাবস্ট্রেট থেকে তুমি প্রোডাক্ট তৈরি করছো, তাই না, একটা প্রোডাক্ট তৈরি করছো তুমি। তো এর জন্য এখানে যে যে এনার্জিটা লাগে, আর যদি তুমি সাবস্ট্রেটের সাথে যদি এনজাইম দিয়ে দাও, দিয়ে সেখান থেকে যদি প্রোডাক্ট তৈরি করো, তাহলে সেখানে যে এনার্জিটা কিন্তু অনেকটা কম লাগবে। তার কারণ কি না, একটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, সেটাকেই আমরা তাকে বলি কি, অ্যাক্টিভেশন এনার্জি। এবারে যখন সিস্টেমে আমরা সাবস্ট্রেটের সাথে এনজাইম দিচ্ছি, ওই এনজাইম কি করছে, সাবস্ট্রেটের যে অ্যাক্টিভেশন এনার্জি সেটাকে রিডিউস করে দেয় বা কমিয়ে দেয়। ফলে কম এনার্জি দিয়ে আমরা সেখানে বেশি, মানে বেশি বলতে আমরা প্রোডাক্ট তৈরি করে নিচ্ছি, এবং বিক্রিয়ার যে রেট, যেটাকে বিক্রিয়ার যে গতি, সেটা কিন্তু অনেকটা আমরা বাড়িয়ে দিতে পারি, তাই না? তো এই কাজটা কিন্তু এনজাইম করে দিচ্ছে বলে, যবে থেকে এনজাইম ডিসকভার হয়েছে প্রচুর কিন্তু শক্তি খরচা আমরা কমাতে পেরেছি, ফলে ইন্ডাস্ট্রিতে প্রচুর লাভ হয়েছে, ঠিক আছে? তো দেখো, এবারে যদি বৈশিষ্ট্যগুলো দেখি, আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলোকে আলাদা আলাদাভাবে হেডিংয়ের মাধ্যমে করার চেষ্টা করেছি। দেখো, প্রথম হচ্ছে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি। আচ্ছা, তার আগে আমাকে বলো, এই যে প্রথম প্যারাটা সবাই বুঝতে পারলে কিনা? প্রথম যে প্যারাটা সবাই বুঝতে পারলে কিনা?
সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বলুন। স্যার বলছি শুধুমাত্র আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্লোবিউলার আমি প্রোটিন গুলোই কি দেখছি স্যার, এনজাইম হবে? দেখছি স্যার। ওকে স্যার, হুম, পাঠাচ্ছি। হ্যাঁ বলো, কি বলছো বলো। বলছি গ্লোবিউলার প্রোটিন গুলোই কি শুধুমাত্র এনজাইম হবে, মানে গ্লোবুলার আদার্স প্রোটিন? গ্লোবুলার প্রোটিনগুলো, গ্লোবিউলার প্রোটিন গুলোই কি এনজাইম হবে, মানে অন্য কোনো প্রোটিন কি এনজাইম হতে পারে? না এই যে বললাম না, গ্লোবুলার টাইপস না, অন্য কোনো হতে পারে না। গ্লোবুলার প্রোটিন যেটা এনজাইমটা হচ্ছে, গ্লোবুলার হচ্ছে কি তোমার স্ট্রাকচার, তাই না? প্রোটিনের আচ্ছা। হচ্ছে কি, যদিও আমরা স্ট্রাকচার পড়াইনি, তোমাদেরকে পড়াবো, এই পরের হুম চ্যাপ্টারে হুম পড়াবো। হুম। তো এটা হচ্ছে কি তোমার হিসাবে আমরা দেখতে পাই। চলো দেখো, এবার দেখো তাহলে, এবারে যেটা বলছিলাম যে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি বা অনুঘটক ক্ষমতা, তো সেটা দেখো এখানে যদি আমরা দেখি, দাঁড়াও 1 মিনিট। দেখো তাহলে এবারে দেখো যেটা বলছিলাম যে অনুঘটন ক্ষমতা মানে কি, সাধারণ অনুঘটকের তুলনায় উৎসেচক বিক্রিয়ার গতিকে প্রায়, এটা একটু ইয়ে হয়ে গেছে, 10⁻6 থেকে 10⁻12 গুণ কিন্তু বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, এটা একটু তোমরা মডিফাই করে নেবে। এটা 10⁻6 থেকে 10⁻12 হচ্ছে কি তোমার ফল্ট বা গুণ হচ্ছে বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখো এখানে আমরা এটা বলতে পারি, 2 নম্বর যেটা হচ্ছে কি দেখো স্পেসিফিসিটি। প্রত্যেকটা উৎসেচক তার সাবস্ট্রেটের প্রতি অত্যন্ত হচ্ছে কি সুনির্দিষ্ট, তাই না? অর্থাৎ সে কি করে না, নির্দিষ্ট সাবস্ট্রেটের প্রতি নির্দিষ্ট এনজাইম কিন্তু কি করে না তোমার কাজ করে। মানে এমন নয় যে তুমি যে কোনো এনজাইম যে কোনো সাবস্ট্রেটকে দিয়ে দিলে সেটা সে প্রোডাক্ট তৈরি করে দেবে, এমনটা হয় না। সবসময় কি হয় না, প্রত্যেকটা সাবস্ট্রেটের উপর প্রত্যেকটা এনজাইম একটা স্পেসিফিক্যালি কাজ করে। ওকে, তো তার জন্য দেখো এখানে একটা আমরা উদাহরণ দিয়েছি, যেমন হচ্ছে কি দুটো জিনিস, একটা দেখো অ্যাবসলিউট, একটা আছে তোমার গ্রুপ, আর একটা তোমার স্টেরিও স্পেসিফিক। তো অ্যাবসলিউট বা নিরপেক্ষ বলছে কেবল একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে, যেমন ইউরিয়েজ কেবল ইউরিয়ার উপর কাজ করে। গ্রুপ কি বলেছে, একটি নির্দিষ্ট কার্যকরী গ্রুপের উপর কাজ করে, যেমন হেক্সোকাইনেজ যে কোনো 6 কার্বন যুক্ত বিশিষ্ট হেক্সো শর্করাকে ফসফোরেট করতে পারে। আবার স্টেরিও স্পেসিফিক মানে কি না, আলোক সমাবয়ব বা অপটিক্যাল আইসোমারের মধ্যে পার্থক্য করতে পারে, যেমন এল অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ কেবল এল অ্যামাইনো অ্যাসিডের উপর কাজ করবে, সেটা কিন্তু আর ডি অ্যামাইনো অ্যাসিডের উপর কাজ করতে পারবে না, তাই না? তাহলে এই যে স্পেসিফিসিটি, আমরা আগে শুধু পড়িয়েছিলাম তোমাদের স্পেসিফিসিটি, কিন্তু এখানে দেখো 3টে ক্যাটাগরিতে আমরা দেখাচ্ছি যে একটা নিরপেক্ষতা কাজ করে, নিরপেক্ষভাবে কাজ করে, একটা গ্রুপ নির্দিষ্টভাবে কাজ করে, একটা স্টেরিও নির্দিষ্টভাবে কাজ করে, তাই না? তাহলে যেটা নিরপেক্ষ মানে একটা সাবস্ট্রেট স্পেসিফিকভাবে কাজ করছে, একটা গ্রুপ স্পেসিফিকভাবে, একটা তোমরা দেখতে পেলে যে আইসোমারের হচ্ছে কি তোমার পার্থক্যের উপরে স্পেসিফিক আইসোমারের উপর কাজ করবে। আচ্ছা, আর একটা দেখো উভমুখিতা, এটা কি বলছে না, এটা হচ্ছে তোমার রিভার্সিবিলিটি, অর্থাৎ অধিকাংশ উৎসেচকই বিক্রিয়াকে সম্মুখ এবং বিপরীত উভয় দিকে চালিত করতে পারে, তাই না? তাহলে কি বললাম আমি, যে তোমার অধিকাংশ উৎসেচক এরা কিন্তু হচ্ছে কি ফরওয়ার্ড এবং রিভার্স উভয় দিকে ডাইরেকশনে কাজ করতে পারে। মানে এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সাবস্ট্রেট প্লাস এনজাইম দিয়ে, তারপরে তোমরা নিশ্চয়ই জানো সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করে, তারপরে এখান থেকে প্রোডাক্ট প্লাস এনজাইম তৈরি হয়। তো এই যে দেখো আমি যে এই যে বিক্রিয়ার পথটা দেখাচ্ছি, এটা কিন্তু উভমুখী, মানে যে কোনো সময় সে কিন্তু ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড দুদিকে কি করতে পারে না, চালিত হতে পারে। আচ্ছা, পরিবেশের প্রতি সংবেদনশীলতা, তাই না? এটা বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো যে প্রোটিন দ্বারা গঠিত হয়, উৎসেচক হচ্ছে কি তোমার কার্যকারিতা, একটা নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট পিএইচ, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এই তিনটি হচ্ছে কি তোমার উপর ডিপেন্ড করে, তাই না? এই তিনটির উপর কি করে না, ডিপেন্ড করে। তাহলে কি কি বললাম, একটা বললাম যে হচ্ছে কি তোমার উৎসেচকের হচ্ছে কার্যকারিতা, একটা আছে টেম্পারেচারের উপরে, একটা হচ্ছে কি তোমার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে, আর একটা যে পিএইচ এর উপরে, তাই না? তো এই তিনটের উপরে কিন্তু স্পেসিফিক্যালি কাজ করে, তাই না? এই তিনটির উপরে স্পেসিফিক্যালি কাজ করে। চলো এবার হচ্ছে কি আমরা কি দেখবো, দেখো এবার যদি আমরা দেখি এখানে যে পরিবেশের প্রতি সংবেদনশীলতা তো হলো, এবারে হলো এনজাইম গঠন, অর্থাৎ প্রত্যেকটা এনজাইম অনেক উৎসেচকের হচ্ছে কি তোমার কাজ করার জন্য একটি নন প্রোটিন অংশের প্রয়োজন হয়, তাই না?
তো সেই জন্য হচ্ছে কি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ বলো। না না, হয়নি হয়নি, আমি বহুবার চেষ্টা করলাম, হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি করে করছি। দেখো তাহলে এই যে হলো এনজাইম কথা বলছি না, তো এই হলো এনজাইমটা দুটো জিনিস নিয়ে গঠিত হচ্ছে। একটা অ্যাপো এনজাইম যেটা প্রোটিন অংশ, আর এটা হচ্ছে কি তোমার নন প্রোটিন অংশ যেটাকে আমরা কোফ্যাক্টর বলছি। ঠিক আছে, তাহলে আমরা মূলত হচ্ছে কি যে মানে একটা এনজাইম যদি সক্রিয় হিসাবে কাজ করে, তাই না, সে যদি হচ্ছে কি তোমার সঠিকভাবে কাজ করে তবে সে কিন্তু একটা হলো এনজাইম হিসাবে কাজ করতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু কাজ করতে পারবে না। তাহলে এই হলো এনজাইম হচ্ছে কি দুটি অংশ নিয়ে গঠিত হচ্ছে, অ্যাপো এনজাইম এবং কোএনজাইম, তাই না, বা কোফ্যাক্টর। এই অ্যাপো এনজাইমটা প্রোটিন অংশ, প্রোটিন পার্ট, আর যে নন প্রোটিন পার্ট হচ্ছে কোফ্যাক্টর। তো এই দুটো অংশ নিয়ে আমরা কি দেখতে পাই না, একটা হলো এনজাইম ফরমেশন করে। ওকে, স্যার টেক্সট কথাটা কি ভুল করে চলে এসেছে? হ্যাঁ এটা তোমাদের লাগবে না বাবু, ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার আলাদা করে এই যে ইকুয়েশন তৈরি করার জন্য চলে এসছে আর কি। দেখো এবারে এই যে কোফ্যাক্টর কথা আমি বলছি না, তোমরা প্রতিবারে বলতে যে স্যার এই যে কোফ্যাক্টরটা জিনিসটা কি। তো দেখো এই কোফ্যাক্টরটা হচ্ছে কি বেসিক্যালি আমরা দেখতে পাই যে দেখো শ্রেণীবিন্যাস রয়েছে, কোএনজাইম, প্রস্থেটিক গ্রুপ বা ধাতব আয়ন, তাই না। তো দেখো এই তিনটেকে আমি মানে ভালো করে হচ্ছে কি আইসোলেট করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে হচ্ছে কি তোমাদের জিনিসটা হচ্ছে কি সুন্দর হয়। তো দেখো এখানে আমরা প্রথমে যদি দেখি এখানে যে কোএনজাইম এরা আলগাভাবে যুক্ত জৈব অণু, যা মূলত বিভিন্ন ভিটামিন থেকে তৈরি হয়, যেমন এনএডি প্লাস, এফএডি, কোএনজাইম এগুলোকে আমরা কোএনজাইম বলছি। প্রস্থেটিক গ্রুপ মানে যারা উৎসেচকের প্রোটিন অংশের সাথে খুব শক্তভাবে বা সমযোজী বন্ধনে বা কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যাদেরকে আমরা সহজে আলাদা করতে পারি না, তাই না। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে, বিশেষ করে যাদের আজকে ভেরিফিকেশনের নাম এসছে, যারা ইন্টারভিউতে যাবে এই জিনিসগুলো ভালো করে পড়বে। প্রস্থেটিক গ্রুপ কি, তাহলে যারা হচ্ছে উৎসেচকের সাথে প্রোটিন অংশের সাথে খুব শক্তভাবে বা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, যাদেরকে আমরা সহজে আলাদা করতে পারি না। যেমন ক্যাটালেস এনজাইমে থাকা হিম গ্রুপ, এটাকে আমরা কিন্তু সহজে আলগা করতে পারি না। তার কারণ হচ্ছে কি এটা তোমার বলতে পারো যে খুব শক্তভাবে হচ্ছে কি তোমার যুক্ত থাকে বা সমযোজী বন্ধনে যুক্ত থাকে। মেটাল আয়ন হচ্ছে দেখো যেটা ধাতব আয়ন, এটা বিভিন্ন অজৈব আয়ন বা এনজাইমের গঠনকে স্থিতিশীল করে বা বিক্রিয়ার সরাসরি অংশ নয়, যেমন হেক্সোকাইনেজের জন্য Mg2+, আর কার্বনিক অ্যানহাইডের জন্য Zn2+। ঠিক আছে, তা চলো তাহলে এই জায়গাগুলো না একটু নির্দিষ্টভাবে দেখে নাও, তাই না। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে তো, একটু জানাও তো তোমরা, একটু জানাও তো। ভালো লাগছে ক্লাস, তাই তো, বুঝতে পারছো সবাই? ভালো লাগছে ক্লাস, সবাই বুঝতে পারছো? যারা ক্লাস করছো কতজন করছে? মোটামুটি 33 জন জয়েন করেছো এখনো পর্যন্ত, ঠিক আছে। চলো এবারে দেখো, এবারে আমরা কি দেখছি দেখো, এবার যেটা আমরা দেখছি, দেখো তাহলে এবার আমরা কি দেখছি, যে উৎসেচকের কার্যপদ্ধতি। দেখো উৎসেচকের কার্যপদ্ধতি যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে উৎসেচক মূলত হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বা উদ্বোধন শক্তি কমিয়ে দিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে কি বললাম, কোনো একটা উৎসেচক কি করছে দেখো, তোমার উৎসেচক কোনো কোনো হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বা উদ্বোধন শক্তি কমিয়ে দিয়ে কাজ করে। এবারে সেই অ্যাক্টিভেশন এনার্জি হলো কোনো রাসায়নিক বিক্রিয়ার শুরু করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তি, তাই না। আমি একটু আগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সবসময় একটা সাবস্ট্রেটের একটা এনার্জি থাকে, যে এনার্জিটা সে পেলে তবে গিয়ে সে কি করবে না প্রোডাক্টে কনভার্ট হবে। তো তার জন্য বলেছে উৎসেচক কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সেই অ্যাক্টিভেশন এনার্জি টার্গেট করে এবং তাকে কমিয়ে দেয়। তো এবার দেখো বিক্রিয়ার স্টেপগুলো কি 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 দেখো না, প্রথমে দেখো সাবস্ট্রেট অণুটি এসে উৎসেচকের একটি নির্দিষ্ট ত্রিমাত্রিক খাঁজে যুক্ত হয়, সেটাকে আমরা কি বলি অ্যাক্টিভ স্থান বা অ্যাক্টিভ সাইট, তাই না। তাহলে কি করে দেখো, প্রথম স্টেপে ধরো একটা সাবস্ট্রেট, এটা একটা এনজাইম, এটা যে এনজাইম, এটা সাবস্ট্রেট আসবে, এটাকে আমরা অ্যাক্টিভ সাইট বলছি, অ্যাক্টিভ সাইট। তো এই অ্যাক্টিভ সাইটে এসে কি করবে না, সাবস্ট্রেটটা এসে বাইন্ড করবে, বাইন্ড করার পরে দেখো এরা সাবস্ট্রেট উৎসেচক একটা কমপ্লেক্স তৈরি করবে, তাই না, সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করবে।
করার পরে কি করছে দেখো না, অ্যাক্টিভ সাইটের সংস্পর্শে এসে সাবস্ট্রেটের ভেতরের রাসায়নিক বন্ধনগুলি দুর্বল করে দেয়, তাই না? তাহলে অ্যাক্টিভ সাইটে যখন এসে যুক্ত হয়ে গেল, তখন আমরা কি দেখতে পাবো না, সাবস্ট্রেটের ভেতরে যে রাসায়নিক বন্ধনগুলো রয়েছে তাদেরকে উইক করে দেয়, একটি উচ্চ শক্তি সম্পন্ন সংক্রমণ দশা বা ট্রানজিশন স্টেজে পৌঁছে যায়। পৌঁছানোর পরে আমরা কি দেখতে পাবো না, পৌঁছানোর পরে আমরা দেখতে পাবো যে পুরনো বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি হওয়ার মাধ্যমে সাবস্ট্রেট প্রোডাক্ট বা উৎপাদনে রূপান্তরিত হয়ে যায়। দিয়ে সেখানে আমরা প্রোডাক্ট দেখতে পাবো এবং এবং অনেক সময় দেখবে উৎসেচক প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি করছে, তারপরে প্রোডাক্ট আলাদা হয়ে যায় আর হচ্ছে উৎসেচকটা আলাদা হয়ে যায়, তাই না? পরবর্তী বিক্রিয়ার জন্য সে আবার এই উৎসেচকটা কাজে লাগে, মানে অপরিবর্তিত থাকে। এটা তোমরা সবাই পড়েছো যে প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কি তোমার কি হয় না, প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে এই যে তোমার সাবস্ট্রেট, এটা কিন্তু কি হয় না, তো তোমার উৎসেচক এটা কিন্তু পরবর্তী বিক্রিয়ার জন্য আবার সে কিন্তু রেডি হয়ে যায়, তাই না? তো এটা আমরা কিন্তু সবাই মাথায় রাখবো, ঠিক আছে? বুঝতে পারলে এই যে স্টেপগুলো সবাই বুঝতে পারলে? একটু কমেন্ট করে জানাও তো। ওকে, চলো, বুঝতে পারছো? সবার ভালো লাগছে তো? দেখো এবার কিন্তু হচ্ছে কি তোমাদেরকে আলাদাভাবে পড়ানো হচ্ছে। দেখো যেটা আমরা পড়ালাম সেটাকে যদি সংক্ষেপে করি, তাহলে এনজাইম প্লাস সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করলো, এনজাইম হচ্ছে কি তোমার প্রোডাক্ট একসাথে হচ্ছে কমপ্লেক্স তৈরি করছে, এনজাইম আলাদা প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে। চলো এবার দেখো, এবার আমরা দেখবো যে উৎসেচক সাবস্ট্রেট বন্ধনের ট্রানজিশন স্টেট এই ব্যাপারটা একটুখানি বলে দেবেন। ট্রানজিশন স্টেট মানে কিছুই নয়, যখন হচ্ছে কি দুটো ডিফারেন্ট হচ্ছে কি তোমার স্টেট যখন একসাথে থাকছে তখন তাকে ট্রানজিশন স্টেট, মানে এই যে এনজাইম এবং হচ্ছে কি সাবস্ট্রেট যখন একসাথে অবস্থায় যৌথ অবস্থায় থাকছে সেটাকে আমরা ট্রানজিশন স্টেট বলছি আমরা। বুঝতে পারলে? যখন হচ্ছে কি যুগ্মভাবে যৌথভাবে থাকা। আচ্ছা এবার দেখো উৎসেচক সাবস্ট্রেট বন্ধনের প্রধান দুটি মডেল কিন্তু আমরা এখনো পর্যন্ত ডিসকভার হয়েছে। একটা তোমরা জানো লক এন্ড কি মডেল, আর একটা হচ্ছে ইনডিউস ফিড মডেল। এই দুটো মডেলের মধ্যে দেখো আমরা কি দেখতে পাই না, এই দুটো মডেলের মধ্যে আমরা যেটা পার্থক্য দেখতে পাই সেটা হচ্ছে কি বেসিক্যালি তোমরা প্রত্যেকেই জানো, হ্যাঁ, যে লক এন্ড কি মডেল এটা হচ্ছে কি তোমার ফিশার, এমিল ফিশার 1898 সালে তারা হচ্ছে কি মানে তিনি করেছিলেন। তো এখানে আমরা এই মতামত অনুযায়ী কি দেখতে পাই, এই মতামত অনুযায়ী আমরা দেখতে পাই যে উৎসেচকের অ্যাক্টিভ সাইটটি একটি দৃঢ় বা শক্ত কাঠামোর হয়, ঠিক আছে, যার জ্যামিতিক হচ্ছে কি গঠনটা আমরা কি দেখতে পাই, আকার সাবস্ট্রেটের সাথে নিখুঁতভাবে মেলে। বলো। আরে আমাকেও তো ফোন করেছে, তো আমি হচ্ছে কি এখন কোথায় পাবো বলে দেখি, তুমি তো আসার পরে তোমার, ঠিক আছে আমি দিচ্ছি, দাও দেখছি। ঠিক আছে, দেখো তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে এই যে লক এন্ড কি যেটা বলেছে এই মডেল হচ্ছে কি বলার চেষ্টা করেছে না, এমন একটা হচ্ছে কি তোমার গঠন যেখানে হচ্ছে কি সাবস্ট্রেটের সাথে নিখুঁতভাবে মিল খায়। তো সেখানে আমরা কি দেখতে পাই, যেমন একটা নির্দিষ্ট চাবি যেমন নির্দিষ্ট তালা দিয়ে, মানে নির্দিষ্ট তালা নির্দিষ্ট চাবি দিয়ে যেমন আমরা খুলতে পারি, ঠিক তেমনি নির্দিষ্ট সাবস্ট্রেটই কেবল তার নির্দিষ্ট উৎসেচককে ফিট করতে পারে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি তোমার মানে বেসিক্যালি তোমরা বুঝতে পারছো যে ফিশার বলার চেষ্টা করেছেন যে সাবস্ট্রেট এবং এনজাইম হচ্ছে কি স্পেসিফিক, তাই না? সাবস্ট্রেট এবং এনজাইম হচ্ছে কি স্পেসিফিক, এই জিনিসটা বোঝাতে গিয়েই বলা হয়েছে, তাই না? এই জিনিসটা বোঝাতে গিয়েই বলা হয়েছে। চলো এবার দেখো, এবার তেমনি হচ্ছে কি দেখো এবার সীমাবদ্ধতা কি বলো, এটি প্রোটিনের গতিশীল এবং পরিবর্তনশীলতাকে ব্যাখ্যা করতে পারে না, তাই না? মানে একটা প্রোটিনে যে গতিশীলতা রয়েছে সেই পরিবর্তনটাকে এখানে কিন্তু আমরা কোনোভাবে ডিফাইন করতে পারবো না, এটা একটা তোমার হচ্ছে কি খারাপ দিক বলতে পারো, তাই না? বা সীমাবদ্ধতা বলতে পারো। চলো এবার দেখো ইনডিউস ফিড মডেল। হ্যাঁ, বিজ্ঞানী কোসল্যান্ড, ড্যানিয়েল কোসল্যান্ড 1958 সালে এরা এটাকে আবিষ্কার করেছেন, ঠিক আছে, ইনডিউস ফিড মডেল। তো এই মডেল অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো তাহলে আমরা কি দেখতে পাবো না, এখানে যেটা বলা হয়েছে যে এটি আধুনিক মতবাদ অনুযায়ী হচ্ছে কি অ্যাক্টিভ সাইটটি প্রথম থেকেই সম্পূর্ণ দৃঢ় বা নিখুঁত আকারে থাকে না, এরা সাবস্ট্রেটের যখন উৎসেচকের কাছে আসে তখন সেটি উৎসেচকের প্রোটিন গঠনে এক ধরনের পরিবর্তন বা উদ্দীপনা সৃষ্টি করে, যার ফলে কি হয় না অ্যাক্টিভ সাইটটি সাবস্ট্রেটের আকার অনুযায়ী নিজেকে একটু মানিয়ে নেয় বা নিজেকে হচ্ছে কি একটু পরিবর্তন করতে পারে, তাই না? তাহলে এইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, তাই না?
আমরা যদি দুটোকে যদি পার্থক্য করি, তাহলে তোমরা দেখলে যে আগের যে মডেলটা আমরা দেখলাম সেটা সাপেক্ষে দেখলাম যে সেটা কিন্তু স্পেসিফিক, আর এখানে দেখলাম এটা কিন্তু কিছুটা হচ্ছে কি সাবস্ট্রেটের জন্য সেখানে আমরা হচ্ছে কি পরিবর্তনও দেখতে পারি, তাই না? তো সেই জন্য আমরা এখানে বলবো যে দুটো কিন্তু আলাদা জিনিস, তাই না? দুটো হচ্ছে কি তোমার কনসেপ্ট যেটা বলেছে দুটো কিন্তু এখানে দুটোকে আলাদা কিন্তু ডিফাইন করছে। চলো এবার হচ্ছে কি আমরা যেটা দেখবো, হ্যাঁ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি দেখো না এখানে উৎসেচকের গতিবিদ্যা বা হচ্ছে কি তোমার এনজাইম কাইনেটিক্স। ওকে, এনজাইম কাইনেটিক্স। তো উৎসেচকের গতিবিদ্যা হলো বিভিন্ন পারিপার্শ্বিক উপাদানের পরিবর্তনের ফলে তোমার উৎসেচক নিয়ন্ত্রিত বিক্রিয়ার হারের হ্যাঁ বা পরিবর্তন সংক্রান্ত আলোচনা, সেটাকে আমরা বলবো। ওকে, তো সেটা হচ্ছে কি দেখো এখানে যেটা আমরা আগেও বলেছিলাম যে উৎসেচকের গতিকে দুটো উপাদান হচ্ছে কি কিন্তু কি করতে পারে না এফেক্ট করতে পারে, একটা তাপমাত্রা একটা পিএইচ, তাই না? তাপমাত্রা তোমরা জানো একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত হচ্ছে কি প্রত্যেকটা এনজাইম কাজ করতে পারে, তার বেশি হয়ে গেলে বা তার কমে গেলে মানে তার বেশি হয়ে গেলে কিন্তু সেটা ডিনেচুরেট করে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। তো আমাদের মানুষের শরীরের সাপেক্ষে যদি দেখি তাহলে 37 থেকে 80 মানে 40 ডিগ্রি টেম্পারেচারটাকেই আমরা স্পেসিফিক হিসাবে মনে করি। জাস্ট 1 মিনিট। দেখো যেটা বলছিলাম, তাহলে এটাকে আমরা কি বলবো যে তাপমাত্রা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাপমাত্রা বাড়লে কি হয় না প্রোটিনের যে দুর্বল হাইড্রোজেন বন্ডগুলো রয়েছে সেগুলো ভেঙে যায় বা ডিনেচুরেট করে যায়। আর পিএইচটাও দেখো এটা কিন্তু এটা প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্রে স্পেসিফিক পিএইচে কিন্তু কাজ করে, তাই না? প্রত্যেকটা এনজাইম একটা নির্দিষ্ট হচ্ছে কি তোমার পিএইচে কাজ করবে। তো সেই পিএইচ হচ্ছে কি এখানেও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে তোমার হচ্ছে কি কি না সাবস্ট্রেটের ক্ষেত্রে কাজ করার জন্য। ওকে, দেখো তাহলে যেমন আমরা একটা উদাহরণ সাপেক্ষে বলছি যে পেপসিন আম্লীয় মাধ্যমে বা পিএইচ হচ্ছে কি 2 এ কাজ করে, ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে বা পিএইচ হচ্ছে 8 এ কাজ করে, তাই না? তো এগুলো হচ্ছে কি তোমার স্পেসিফিক হচ্ছে কি তোমার ভাবে এরা কিন্তু কাজ করছে। ওকে, আচ্ছা আর কি বলছে দেখো, আর বলছে দেখো এখানে মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স। এটা আমাদেরকে ভালো করে জানতে হবে কারণ এই জায়গা থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো তাহলে 1913 সালে বিজ্ঞানী মাইকেলিস এবং মেন্টেন দুজন মানে গাণিতিক মডেল প্রকাশক, এরা কি করছে দেখো না এরা হচ্ছে কি দেখেন যে কিভাবে এনজাইমের পরিমাণ ধ্রুবক রেখে সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ালে প্রাথমিক বিক্রিয়ার বেগ পরিবর্তিত থাকে, তাই না? তো সেটা হচ্ছে কি তোমার আমরা কি বলতে পারি এনজাইম কাইনেটিক্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। তাহলে তাহলে বুঝতে পারলে যে এনজাইমের ক্ষেত্রে আমরা কি বললাম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন মানে এনজাইমের হচ্ছে পরিমাণ ধ্রুবক রেখে আমরা কিভাবে সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ালে কোনো একটা বিক্রিয়ার যে বেগ পরিবর্তিত হয় সেটা প্রমাণ করার তারা চেষ্টা করলেন। তো এরপর ভিত্তি করে দেখো সাবস্ট্রেটের ঘনত্ব যখন খুব কম থাকে তখন বিক্রিয়ার বেগ সাবস্ট্রেটের হচ্ছে কি ঘনত্বের সাথে সমানুপাতিক হারে বাড়ে, কিন্তু সাবস্ট্রেটের ঘনত্ব যখন অনেক বেশি হয়ে যায় তখন উৎসেচকের সমস্ত অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেট দ্বারা পূর্ণ বা সম্পৃক্ত হয়ে পড়ে। ওকে, তাহলে আমি আবার বলছি দেখো সাবস্ট্রেটের ঘনত্ব যখন খুব কম থাকে তখন হচ্ছে কি কি হয় না বিক্রিয়ার বেগ সাবস্ট্রেটের ঘনত্বের সাথে সমানুপাতিকভাবে বাড়তে থাকে। যখন কম থাকে তাহলে বিক্রিয়ার মানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ছে, বিক্রিয়ার হচ্ছে কি তোমার হারটা বাড়ছে। এবারে যখন সাবস্ট্রেটের ঘনত্ব অনেক বেশি হয়ে যায় মানে যখন কনসেন্ট্রেশনটা অনেকটা হাই হয়ে যায় তখন সমস্ত অ্যাক্টিভ সাইট উৎসেচকের যে অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেটের সাথে হচ্ছে স্যাচুরেট করে গেল, তাই না? এরপর সাবস্ট্রেট বাড়ালেও বিক্রিয়ার হার কিন্তু আর বাড়ে না, এটাকে আমরা কি বলছি ভিমেক্স বলছি। ওকে, ধরো এই যে সাপোজ হচ্ছে কি তোমার দেখো ধরো এই যে ক্লাসটা তোমরা করছো এখানে ধরো 200 জনের ক্যাপাসিটি রয়েছে জয়েন করার। এবারে তোমরা 200 জন পর্যন্ত হচ্ছে কি তোমার মানে 10 জন জয়েন করলো, আবার 20 জন জয়েন করলো, এবার কাজ বিক্রিয়ার গতিবেগ বাড়ছে মানে পড়াশোনা গতিবেগ বাড়ছে। এবার 200 জনের বেশি আর কিন্তু হচ্ছে না, কারণ এটাকে আমরা তখন কি বলবো ভিমেক্স বলবো। তো এটাকে দেখো একটা গাণিতিক সমীকরণ দ্বারা বলা হয়েছে। গাণিতিক সমীকরণটা কি না V0 সমান ভিমেক্স ইন্টু এস বাই KM প্লাস এস। ঠিক আছে, মনে থাকলো কি বললাম? তাহলে এখানে কি বললাম V0 সমান ভিমেক্স ইন্টু এস বাই KM প্লাস এস। এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি যদি আমরা করি ইনিশিয়াল যে ভেলোসিটি সেটাকে আমরা V0 বলছি, ভিমেক্স হচ্ছে সর্বোচ্চ ভেলোসিটি, এসটা হচ্ছে কি তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর KMটা হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, এস তো তোমরা বললাম।
এখানে দেখো তাৎপর্যটা কি জিনিস না, এই যে কেমটাকে আমরা মাইকেলিস ধ্রুবক বলছি, এটি হলো সেই সুনির্দিষ্ট সাবস্ট্রেটের ঘনত্ব যে ঘনত্বে বিক্রিয়ার বেগ তার সর্বোচ্চ গতিবেগের অর্ধেক হয়, তাই না? তাহলে এখানে কেমটাকে আমরা কি বলছি দেখো না, হাবো ভিমেক্স। হাবো ভিমেক্স অ্যাকচুয়ালি যেটা আমরা রিপ্রেজেন্ট করি যে এই যে কেম বা মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি তোমার ওয়ান টাইপ অফ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। তাহলে ধরো এইটা যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এমন একটা, এটা ধরো হচ্ছে কি তোমার ভি, আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা হচ্ছে ভেলোসিটি। তো এখানে আমি ধরলাম কি যে এমন একটা কনসেন্ট্রেশন হচ্ছে কি আমি পৌঁছালাম সাবস্ট্রেটের, যে কনসেন্ট্রেশনে কি হচ্ছে না তোমার এই যে এটা ধরো তোমার ফাইনাল হচ্ছে কি একটা বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াতে হচ্ছে কি তোমার এটা ভিমেক্স হয়ে চলছে আর কি। এবারে সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশনে এই ভেলোসিটিটা হচ্ছে কি তোমার সর্বোচ্চ অর্ধেক হয়, তাই না? এই জায়গাটাকে আমরা তখন সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে আমরা কি বলবো, কেম সমান হাবো ভিমেক্স। ওকে, তো এই কেম ওয়ান টাইপ হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যেখানে কি হয় না তোমার ভেলোসিটিটা হচ্ছে কি তোমার সর্বোচ্চের অর্ধেক হয়। বুঝতে পারছো তো, মানে যেটা আমি বলছি বুঝতে পারছো তো? একটু জানাও তো। স্যার বলছি V0টা ইনিশিয়াল ভেলোসিটি, তাই তো? একদম, মানে শুরুতে যখন মানে জাস্ট স্টার্ট হওয়ার আগেই আর কি, শুরু হচ্ছে তার তখনই, তারপর হচ্ছে কি আস্তে আস্তে করে বাড়ছে। এবারে দেখো এখানে কেএমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন না, এই কেএমটা যদি আমরা মানটা পেয়ে যাই, তাহলে সেই মানের উপরে ভিত্তি করে আমরা সাবস্ট্রেটের সাথে এনজাইমের যে মানে সম্পর্ক সেটা কিন্তু আমরা বুঝতে পারি। ধরো এই কেএম এর মান দেখো, যদি তোমরা জানো নিশ্চয়ই যে কেএম এর মান কম হলে কম সাবস্ট্রেট, মানে যদি কেএম মান হচ্ছে কি তোমার কম হয়, তাহলে সাবস্ট্রেট আর হচ্ছে কি এনজাইমের এফিনিটি কিন্তু বেড়ে যাবে। আবার কেএম এর মান যদি হচ্ছে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সাবস্ট্রেট আর এনজাইমের এফিনিটি কমে যাবে। তাহলে ব্যস্তানু সম্পর্ক দেখো, ইনভার্স রিলেশনশিপ, কে এর মান কম হলে আসক্তি বেশি হবে, কে এর মান বেশি হলে আসক্তি বেশি হবে। আসক্তি বলতে ওই সাবস্ট্রেট এনজাইমের মধ্যে যে হচ্ছে কি তোমার বাইন্ডিং এফিনিটি। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো না পারছো না বলো? বুঝতে পারছো? কেএম তো কে লিখেছেন ওটা, কেএম এর মান কমলে সেটা এনজাইমের অ্যাফিনিটি বাড়বে, তাই তো? একদম একদম একদম। আচ্ছা আমাকে না আসক্তি বলতে কি কি বোঝানো হয়েছে স্যার? এফিনিটি 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 বাবা, এফিনিটি, বাইন্ডিং এফিনিটি। ইএস হয়ে যাবে তো বেশি। একদম একদম। আচ্ছা আমাকে না জাস্ট 1 মিনিট দাও তো, এটা পাগল করে দিচ্ছে, ছবি পাঠাও শুধু। পেপারে হচ্ছে নিউজ হয়েছে, এটা নিয়ে হচ্ছে সমস্যা, আবার হচ্ছে ছবি দিতে হবে। 1 মিনিট জাস্ট, আমাকে 1 মিনিট দাও। কি হয়েছে স্যার, কি বললেন? আমাদের একটা পেপারের হচ্ছে কি ছবি বেরিয়েছে আর কি, আমাদের একটা রিসার্চ, তো সেটা ও, বেরিয়েছে, সেটা নিয়ে পাবলিসিটি করবে। স্যার আপনি আছেন তার মধ্যে? আমি সেকেন্ড অথার। আচ্ছা, হ্যাঁ স্যার দেখলাম, খুব ভালো। এবার আমরা দেখবো কি, এই যে যেটাকে আমি আগের দিন মনে হয় কোনো একটা ক্লাসে, স্যার বলছি একটু ইন্টারাপ্ট করলাম স্যার, বলছি ওটা মানে কিসের উপর কাজ স্যার ওটা? মানে আমরা যে কাজটা করেছি সেগুলো হচ্ছে কি তোমার একটা পুয়ার হচ্ছে কি লার্নার মাইসকে আমরা একটা কম্পাউন্ড ট্রিটমেন্ট করে তাকে আমরা হচ্ছে কি তোমার গুড লার্নারে পরিণত করেছি। ঠিক আছে, তো সেই পেপারটা একটা ভালো জার্নালে পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে কি তোমার ফাইটোথেরাপি রিসার্চ বলে একটা জার্নাল। ঠিক আছে, আচ্ছা, তো সেই জার্নালটা হচ্ছে রেপুটেড একটা জার্নাল, তো সেই জার্নালে পাবলিশড হয়েছে আর কি। তো সেখানে মেনলি আমরা বিভিন্ন প্যারামিটারের উপর কাজ করেছি। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবারে তোমাকে সেই জিনিসগুলো বললে সবটা তোমরা বুঝতে পারবে না, কারণ আমরা যে বিষয়ে কাজ করি, যেমন তোমার হচ্ছে কি এমটিটি, এলডিএইচ, এনও, তাই না, এগুলো করি, তারপরে হচ্ছে ফ্লো সাইটোমেট্রি করি, পিসিআর করি, আরটিপিসিআর করি,
ওয়েস্টার্ন ব্লট করি, জিন তোমার নকআউটের কাজ করি আমরা, ঠিক আছে? তো এই জিনিসগুলো সবটা তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? স্যার আপনার পিএইচডি MTT অ্যাওয়ার্ডেড করেছি। হয়েছেন না আপনি? আমার সাবমিটেড হয়েছে, আমি শুধু অ্যাওয়ার্ডটা বাকি আছে, সাবমিট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। স্যার এমটিটি আর ফ্যাক্সটা করেছিলাম আমরা। ও তোমরা করেছিলে, যাই হোক। স্যার জুলজিতে আপনারা কি স্যার বোটানি না জুলজি স্যার আপনার সাবজেক্ট? বটানি এতদিনও বোঝেনি? না কিন্তু স্যার ইঁদুরের যেটা সেটা তো জুলজিতে করতে হয় না? ওরকম কোনো ব্যাপার নেই, যে কোনো কিছুর উপরই করা যায়। আমার হচ্ছে কি সাবজেক্ট যেটা টাইটেল হয়েছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে কি আমি বটানির কিছুটা কাজ করেছি, অ্যাপ্লাইডটা নিউরো সায়েন্সের উপর করেছি আর কি, যাই হোক। না স্যার খুব ভালো করেছেন যেটা কাজটা হয়েছে। ইমিউনোফ্লুরেসেন্সের উপর কাজ রয়েছে, তাই না? হিস্টোকেমিস্ট্রির কাজ রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে, তো সেগুলো হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার তাহলে আমরা মিষ্টি খেতে পাবো? মিষ্টি খাবে? হ্যাঁ স্যার ওকে। স্যার মানে আপনি আগের বার একটা বলেছিলেন যে আমরা যখন চাকরি পাবো আপনি একটা আমাদেরকে নিয়ে ডাকবেন। হ্যাঁ স্যার, আপনি মেদিনীপুরে ডেকে একদিন ফিস্ট করবেন বলেছিলেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আমি কি না বলছি? একদম হ্যাঁ, মানে আমি এখনো অ্যাপয়েন্টমেন্ট তো পাইনি, সেই জন্য আমাকে কিছু বলেও নি। একদম, তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাও, জয়েনিং করো, তারপর আমি ডাকবো। একদম স্যার। স্যার আপনাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছবি সঠিক সময়ে খুঁজে পাওয়া যায় না, তাই না? ফটো এমনি কম তোলা হয়, আর তারপরে হচ্ছে কি যখন দরকার পড়ে তখন আমরা সেই ছবি আর খুঁজে পাই না। স্যার আপনি এত বিজি থাকেন, কি করে এত কিছু হ্যান্ডেল করেন বলতে অবাক হয়ে যায়। ওই যে আদার্স কোনো হচ্ছে কি আর কোনো ইয়ে নেই। সত্যি স্যার হচ্ছে জগতের সমস্ত মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। সত্যি স্যার, মানে অ্যাপ্রিসিয়েট করার মতো, এত ভালো কাজ করছেন আপনি। দুটো তিনটে ব্যাচ পড়ালে হাঁপিয়ে উঠি স্যার, সারাদিন কন্টিনিউয়াস পড়ি যায় সকাল থেকে রাত অব্দি। ওটাই। চলো এবারে আমার পাঠিয়ে দিয়েছি, চলো এবার হচ্ছে কি আমি শুরু করে দিয়েছি বাবা। দেখো তো যেটা বলছিলাম যে জাস্ট এ মিনিট, জানিয়ে দিই একটু। দেখো যেটা বলছিলাম, তাহলে এখানে এই যে লাইন উইভার বার্ক প্লট, এটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ একটা প্লট। এই প্লটটা হচ্ছে দেখো শুধুমাত্র যে আমাদের মানে এসএলএসটি 11-12 পরীক্ষা থাকে তা নয়, যারা তোমরা দেখো আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। হুম হুম। দেখো তাহলে এখানে আমরা বেসিক্যালি কি দেখতে পাই না, মূলত হচ্ছে কি দেখো এখানে নেট সেট সব জায়গায় কিন্তু এই প্লটের উপর কোশ্চেন কিন্তু থাকে। তো মূলত হচ্ছে কি এই যে তিনটে জিনিস করে দিয়েছি না, ওয়াই সমান হচ্ছে কি তোমার 1/Vmax, মানে ওয়াই যেটা হচ্ছে ইন্টারসেপ্ট বা ওয়াই ছেদকের মান, এক্স এর মান, আর হচ্ছে কি তোমার যেটা স্লোপ তৈরি হয়, বিশেষ করে এই স্লোপের হচ্ছে কি তোমার ইকুয়েশনটাকে পরীক্ষায় চায়, তো এই জন্য এই জায়গাটা আমি ভিভিআই লিখে দিলাম, ঠিক আছে? তোমরা ভালো করে এটা দেখবে আর কি। তো জিনিসটা কি কি দেখো না, এই যে হাইপারবোলিক বা অধিবৃত্তাকার গ্রাফ থেকে ভিমেক্স এবং কেএম এর নিখুঁত মান বের করা কঠিন, তাই না? তো সেই জন্য আমরা কি করি দেখো, তাই বিজ্ঞানী হেন্স তোমার হচ্ছে কি লাইন উইভার এবং ডিন বার্ক মাইকেলিস মেন্টেন সমীকরণটিকে উল্টে দিয়ে আমরা কি করি যে একটি সরলরেখার সমীকরণে হচ্ছে রূপান্তরণ করি। তো দেখো এত কিছু জিনিস না মনে রাখে তোমরা এই ইকুয়েশনটা মনে রাখবে, 1/V0 সমান km/Vmax ইন্টু 1/s প্লাস 1/Vmax। তো এখানে দেখো প্রত্যেকটার যে একটা গ্রাফ যদি আমরা রিপ্রেজেন্ট করি, তো সেই গ্রাফে তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো এইভাবে একটা ইয়ে হয়, ঠিক আছে? মানে অক্ষ থেকে নিচের দিকে নামে, তো সেখানে আমরা এই যে ওয়াই ইন্টারসেপ্টের মানটাকে আমরা 1/Vmax দিয়ে প্রকাশ করি, আর এক্স ইন্টারসেপ্টটাকে আমরা -1 হচ্ছে কি তোমার কে, মানে এই জায়গাটায় আসে আর কি, এই জন্য নিচের দিকে নেমে যায়। আর যেটা হচ্ছে কি তোমার স্লোপ যেটা তৈরি হয় সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি না, km/Vmax দিয়ে প্রকাশ করি।
স্যার ওকে, বলছি গ্রাফটা একটুখানি ভালো করে বুঝিয়ে দিন না, মানে এটা ছবিগুলো না কোনো জায়গায় ঠিকঠাক বোঝা যায় না। একদম একদম। তো দেখো এখানে মানে যদি হচ্ছে কি এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো দুটো আহ, কি বলবো, যে দুটো হচ্ছে কি তোমার ইকুয়েশনটাকে আমরা কি করেছি না একসাথে মার্চ করেছি আর কি। তো সেই মার্চ যদি আমরা করি তাহলে অ্যাকচুয়ালি ঠিকই বলেছো, এটা যদি আমি ওইভাবে না বুঝিয়ে দিই তাহলে সমস্যা হবে। এটা আমি গ্রাফটাকে না আঁকলে কিন্তু তোমাদেরকে বলতে পারবো না। ঠিক আছে, আমি গ্রাফটা এখানে এখানে নেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে এই যে গ্রাফটা আমি আঁকছি, এখানে তোমাকে প্রত্যেকটা অ্যাক্সিসগুলোকে ধরে নিতে হবে। ধরো এই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমি ধরে নিলাম এটা হচ্ছে কি তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি ধরি 1/s, কারণ উল্টে দিচ্ছি আমি এখানে, আমরা বলছি না রেসিপ্রোকাল উল্টে দিচ্ছি আমরা, 1/, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা ঠিক একইভাবে 1/v ভেলোসিটির আমরা উল্টে দিলাম আমরা। ঠিক আছে, আর এটা ধরো 0 থেকে শুরু হচ্ছে এই জায়গাটা, এটা 0। এবারে এখানে দেখো কি হচ্ছে না, একটা গ্রাফ আমরা এখানে এই জায়গাটাই পাবো, এই দাগটা যেটা আমি দিচ্ছি ভালো করে লক্ষ্য করো তোমরা, এরকম একটা দাগ পাবো আমরা। দিয়ে এই যে এই জিনিসটা যে আমরা পেলাম, এটাকে লাইন ওয়েভার বার্ক প্লট আমরা বলি। তো এই প্লটে কি হয় না, যে জায়গাটাই হচ্ছে কি তোমার এই ওয়াই অ্যাক্সিসটাকে মিট করছে, এইটাকে আমরা কি বলি না, এইটাকে আমরা বলি 1/v ম্যাক্স। তো এই জন্য এটাকে আমরা কি বলছি না, এটা হচ্ছে কি ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট। কেন, যেহেতু ওয়াই অ্যাক্সিসটাকে মিট করছে। ঠিক একইভাবে এখানে দেখো এই যে এক্স অ্যাক্সিসটাকে যেটা মিট করছে, এইটাকে আমরা কি বলি না এক্স ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট। তো এটা হচ্ছে কি হয়, এটা যেহেতু নিচের দিকে চলে আসে না মাইনাসে, তো এই জন্য এটা -1/km দিয়ে আমরা প্রকাশ করি। আর বাকি থাকলো যেটা হচ্ছে কি তোমার ওই স্লোপ, যেটা স্লোপটা এই জায়গাটায় তৈরি করে, এই স্লোপটা কি হয় না, এটা হচ্ছে স্যার মাইনাসটা কেন হলো স্যার মাইনাসটা? কারণ অ্যাক্সিস থেকে নিচের দিকে না, এটা হচ্ছে পজিটিভ, এখানে যা আসবে সেটা পজিটিভ মান, আর এদিকে আসা মানে হচ্ছে এখানে নেগেটিভ মান আসবে। আর এই জায়গাটা, জিরোর নিচে। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার কি করছে না স্লোপ তৈরি করছে এই জায়গাটায়, স্লোপটা কি হবে না এই তোমার km/v max দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, দেখো এবার আর এর বেশি হচ্ছে কি তোমার কাইনেটিক্স জানা দরকার নেই। এবারে এই শুধু হচ্ছে কি প্রত্যেকটা ইন্টারসেপ্টের মানগুলো জানবে, আর হচ্ছে স্লোপটার মানটা জানবে। ওকে, এইটুকু জানলেই তোমাদের কাজ হয়ে যাবে। আর এই যে যেটা আমি এই যে ইকুয়েশনটা মানে এই যে গ্রাফটা দেখালাম, এই গ্রাফটা মনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো এবার হচ্ছে কি আমরা কি দেখব, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি তোমার কি বলি আমরা এটাকে না ওয়াই তোমার লিনিয়ার লাইন ওয়েভার বার্ক প্লট। ঠিক আছে, লাইন ওয়েভার বার্ক প্লট দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, চলো দেখো নেক্সট। দেখো এবার কি বলছি, দেখো এবার আমরা পরের দিকে চলে যাব। এবার হচ্ছে কি বলছে যে উৎসেচকের অবদমন বা এনজাইম ইনহিবিশন, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়। ওকে, উৎসেচকের কিভাবে আমরা ইনহিবিশন লক্ষ্য করো। দেখো যেসব সুনির্দিষ্ট অণু উৎসেচকের সাথে যুক্ত হয়ে তার কার্যকারিতা বা বিক্রিয়ার বেগকে কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তাদেরকে আমরা ইনহিবিটর বা অবদমক বলি। তাই না, এই প্রক্রিয়া প্রধানত দুই প্রকারের হয়, একটা দেখো পরিবর্তনশীল বা রিভার্সিবল, একটা ইরিভার্সিবল বা স্থায়ী। তো দেখো এখানে যেটা পরিবর্তনশীল বা রিভার্সিবল, এখানে আমরা রিভার্সিবল বলার কারণ কি না, এই ইনহিবিটরটি উৎসেচকের সাথে দুর্বল ও স্যার সমযোজী। বলছি ওইটা 1/v স্যার কেন হলো একবার একটু বলবেন, 1/v টা ওটা কেন হলো? ওটা হচ্ছে কি, যেহেতু হচ্ছে কি দেখো মানে আমরা এই যে এক্স ইন্টারসেপ্ট বা ওয়াই ইন্টারসেপ্ট কথা বলছি না, তো সেটা হচ্ছে কি যদি আমরা বললাম না যে পুরো ইকুয়েশনটাকে যদি আমরা উল্টে দিই, তাই না, তাহলে সেক্ষেত্রে এই মানটা পাই। তো সেটা এটাকে এস্টাবলিশ করতে গেলে আমাকে দুটো ইকুয়েশন বসিয়ে তোমাকে হচ্ছে কি ক্যালকুলেট করে দেখাতে হবে, বুঝতে পারলে? তো সেটা তোমাদের লাগবে না অ্যাকচুয়ালি, তাই না, কারণ আমি আচ্ছা ওটা পড়াতে গেলেই ওটা পুরো একটা ক্লাসই লাগবে। মানে তোমরা হয়তো ভাবছো যে স্যার বলছে না, অ্যাকচুয়ালি আমি বলছি না, কারণ হচ্ছে সেটা প্রথম কথা তোমাদের লাগবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা আমাকে বোঝাতে গেলে পুরো এনজাইম কাইনেটিক্সটাকে আমাকে প্রত্যেকটা যে বলেছিলাম না যে v0 = v max × s/km + s, এটা বসাতে হবে। তাকে হচ্ছে কি আমাকে উল্টে হচ্ছে বসাতে হবে, তাই না, মানে যদি আমি এই যে v0টাকে 1/v0 করি, তাহলে km + s টা উপরে চলে যাবে, km/s টা হচ্ছে নিচে চলে আসবে, তাহলে তখন কিন্তু আমাদের এই ইকুয়েশনটাই দাঁড়াবে, এই যে ইকুয়েশনটাই দাঁড়াবে, বুঝতে পারলে? যেটা আমি লিখেছিলাম না
যে V0 সমান কি বলেছিলাম গো, বলো, Vmax ইন্টু এস, তাই তো, বাই Km ইন্টু এস, এটা তো লিখেছিলাম Km প্লাস এস। তাহলে যদি আমি এটাকে উল্টে দিই তাহলে দেখো এটা এটা পেয়ে যাবো, এটা উল্টে দিলে উপরে চলে যাবে, তাহলে উপরে চলে গেলে যেহেতু ভাগের চিহ্ন আছে তাহলে প্রত্যেকটা যদি এটাকে যদি ভাগ করি তাই না নিচে, তাহলে কি হবে, প্রথমটা হবে 1/s, পরেরটা হবে 1/Vmax। ওকে, এবার কি ধরছি দেখো আমরা, এই যে এই গ্রাফে আমরা কি ধরছি না, তোমার 1/V0 কে y ধরছি আর এটাকে আমরা x ধরছি, দিয়ে এটা প্লট করার চেষ্টা করছি, সেই প্লটটাকে আমরা এইগুলো দিয়ে প্রকাশ করছি, বুঝতে পারলে, এই জিনিসগুলো দিয়ে প্রকাশ করছি। তো এইটুকু জিনিস আপাতত তোমরা মনে রাখো, কারণ বাকি জিনিসটা আমাকে বোঝাতে গেলে পুরো হচ্ছে কি তোমার কাইনেটিক্সের জিনিসটা আমাকে বোঝাতে হবে, তোমাদের লাগবে না ওটা। ওয়ান বাই ওয়ান বাই হ্যাঁ বলো। ওয়ান বাই কি করে হলো? আচ্ছা যদি আমি উল্টে দিই, দাঁড়া, এইটাকে যদি উল্টে দিই দেখো, দাঁড়া, না এটা একটু মনে হয় ভুল আছে, বুঝলে তো, এটা কি আসবে বলো তো, এটা আসবে তোমার Km প্লাস এস যদি করি আমরা, একটু মিউট করে দাও সন্দীপন, এটা যদি হচ্ছে কি তোমার নিচে আসবে কি Vmax ইন্টু হচ্ছে কি তোমার এস, তাহলে এটা প্রত্যেকটার বাই হয়ে যাবে না, প্লাস এটা ভাগজিত আছে মানে এটা বাই এটা, এটা বাই এটা, তাহলে এটা থেকে আসতে পারে, এটা থেকে আসতে পারে 1/V0 Km বাই, মানে Km বাই Vmax প্লাস ইন্টু হচ্ছে কি এস আসবে, প্লাস হচ্ছে এস বাই Vmax ঠিকই আছে ইন্টু এস, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাই না, তাহলে ঠিকই আছে স্যার, ঠিকই আছে। 1/Vmax হবে, আর এটা এটা আসবে, হ্যাঁ ঠিকই আছে বাবা, এটা তো ইন্টু করা আছে না, তাহলে Km বাই হ্যাঁ, Vmax ইনটু করা আছে, ওটা ইন্টু ঠিকই হচ্ছে কি আছে। 1/s, ঠিকই আছে, ঠিক করা আছে। কি করলাম বুঝতে পেরেছো তো, যে জিজ্ঞাসা করছিলে তুমি, যে জিজ্ঞাসা করছিলে এটাকে যদি Km বাই Vmax ইন্টু এস করি, আর এটা, হ্যাঁ তাহলে একই জিনিস দাঁড়াচ্ছে, এটাকে জাস্ট স্যার ওই স্লোপ যেটা ওইটা ওয়াই অ্যাক্সিস কে যেখানে ছেদ করছে ওই জায়গাটার মান, ছেদকের ওই জায়গাটার মানই তো -1/Vmax, তাই তো? একদম 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 আর এই দিকে এসে যেটা এক্স অ্যাক্সিস কে যেখানে ছেদ করছে সেই জায়গাটার মান হচ্ছে -1/Km, তাই তো? একদম একদম, এই নিচে যেটা এটা এখানে ছেদ করছে ওটা -1/Km, আর যেটা এই যে ওয়াই অ্যাক্সিসটা যেটাকে ছেদ করছে সেটা হচ্ছে কি তোমার 1/Vmax, আর যেটা স্লোপ তৈরি করছে সেটা হচ্ছে Km বাই Vmax, এইটুকু মনে রাখো। ওকে ওকে। চলো এবার স্যার দেখো, মেনলি এটা স্যার ওই মানে লিনিয়ার গ্রাফটাকে আনার জন্য এটা করেছিলেন একদম হয়তো। একদম একদম লিনিয়ার, মানে তোমার হচ্ছে কি এটা করার জন্য তোমার হচ্ছে কি এই ইকুয়েশনটা করা হয়েছিল। চলো এবার হচ্ছে কি আমরা দেখবো যে এনজাইম ইনহিবিশনের ক্ষেত্রে আমরা বললাম দু প্রকারের হয়, একটা রিভার্সিবল হয়, একটা ইরিভার্সিবল হয়। এবার যেটা রিভার্সিবল হয়, যেটা বলছে যে ইনহিবিটারটি উৎসেচকের সাথে দুর্বল অসমযোজী বন্ধনে যুক্ত হয়, একে সহজেই মুক্ত করা যায়, তাই না, গতিবিদ্যার উপর ভিত্তি করে এটি তিন প্রকারের হয়, একটা কম্পিটিটিভ ইনহিবিশন, একটা আছে তোমরা জানো যে নন কম্পিটিটিভ ইনহিবিশন হয়, আর একটা কি হয় না তোমার হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিশন হয়। মানে আজকের এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না, তোমরা আশা করি যারা জয়েন করেছো বুঝতে পারছো। তো দেখো এখানে প্রথমে যেটা আমরা রিভার্সেবল ইনহিবিশনের ক্ষেত্রে কি বললাম, যে যেহেতু এটা খুব অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এরা ইজিলি মানে খুলে যেতে পারে। এবারে দেখো এই কম্পিটিটিভ ইনহিবিশন আমরা বলেছিলাম যে যখন কোনো ইনহিবিটার এবং হচ্ছে কি সাবস্ট্রেট, তারা যদি বোথ আর সিমিলার স্ট্রাকচার হয় এবং তারা যদি এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসার জন্য দুজনই যদি কম্পিটিশন করে, তাই না, তাহলে ইনহিবিটার অ্যান্ড সাবস্ট্রেট বোথ বাইন্ড এ কমন সাইট, দিস ইজ নন এজ দ্য অ্যাক্টিভ সাইট। তাহলে সেখানে কি হবে, কম্পিটিশনটা হবে সেটা আমরা কি দেখতে পাবো, কম্পিটিটিভ ইনহিবিশন, মানে কম্পিটিশন হচ্ছে দুজনের মধ্যে। তো সাবস্ট্রেটের ঘনত্ব প্রচুর বাড়িয়ে এই বাধা দূর করা যায়, যদি আমরা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিই তাহলে সে বেশি সাবস্ট্রেট গিয়ে কি করবে, মানে অ্যাক্টিভ সাইটে হচ্ছে এনজাইমে বাড়ি যুক্ত হয়ে যাবে না, তখন আর ইনহিবিটার বাইন্ড করতে পারবে না। কি বলছি বুঝতে পারলে? তো এই জন্য আমরা এখানে বলছি দেখো যে এখানে Km বৃদ্ধি পায় এবং Vmaxটা হচ্ছে অপরিবর্তিত থাকে। Km কেন বৃদ্ধি পাচ্ছে, যেহেতু প্রতিযোগিতার কারণে অর্ধেক বেগ পেতে বেশি সাবস্ট্রেট লাগবে, আর Vmaxটা অপরিবর্তিত থাকছে কেন, প্রচুর সাবস্ট্রেট দিলে তবে গিয়ে ইনহিবিটার আর সুযোগ পাবে না। এই জন্য
কে ভিম্যাক্সটা অপরিবর্তিত থাকছে। যেমন উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আরেকটা জিনিস, তাহলে কি বললাম বুঝতে পারলে, তাহলে যখন কোনো ইনহিবিটার আর সাবস্ট্রেট দুটোই হচ্ছে কি অ্যাক্টিভ সাইডে বাইন্ড করার জন্য যখন কম্পিটিশন করবে, দিস ইজ নন অ্যাজ দ্য কম্পিটিটিভ ইনহিবিশন। উদাহরণ দেখো, মেলোনেট নামক ইনহিবিটার সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের অ্যাক্টিভ সাইডের জন্য তোমার হচ্ছে কি আসল সাবস্ট্রেটের সাথে প্রতিযোগিতা করে। হ্যাঁ, এছাড়া কোলেস্টেরল কমানোর স্ট্যাটিক হচ্ছে কি ওষুধ, এটাও কিন্তু আমরা এই কম্পিটিটিভ ইনহিবিশনের মানে উদাহরণ হিসাবে বলে থাকি। আচ্ছা, নন কম্পিটিটিভ কি হয়, তো এটাও তোমরা নিশ্চয়ই সবাই জানো যে যেখানে ইনহিবিটারের গঠন সাবস্ট্রেটের মতন হয় না, যার কারণে তারা অ্যাক্টিভ সাইড ছাড়া দূরবর্তী কোনো একটা সাইড, কোনো এনজাইমের তোমরা জানো অ্যাক্টিভ সাইড বাদেও আরেকটা সাইড থাকে দূরবর্তী স্থানে, যেটা না বলা হয় অ্যালোস্টেরিক বা রেগুলেটরি সাইড, তাই না। এর ফলে উৎসেচকের কি হয় না, ত্রিমাত্রিক আকার বদলে যায় এবং হচ্ছে অ্যাক্টিভ সাইটই নিষ্ক্রিয় হয়ে পড়ে। তো এই জন্য তাকে আমরা কি বলি, সেই কম্পিটিশনকে বলা হয় নন কম্পিটিটিভ ইনহিবিশনস। এখানে পরিবর্তন কি হয় না, ভিম্যাক্স হ্রাস পায়, তাই না। কেন, যেহেতু কার্যকরী এনজাইমের সংখ্যা কমে যায়, আর কেএমটা অপরিবর্তিত থাকে, কারণ কি, যেহেতু সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইডে বসার ক্ষমতা হচ্ছে বাধা দেয় না, তাই না, কারণ তার তো স্ট্রাকচারটাই তো এমন যে সেই অ্যাক্টিভ সাইডে বসতে পারবে না। তো এই জন্য আমরা কি দেখতে পাই না, ভিম্যাক্সটা হ্রাস পাচ্ছে, কেএমটা অপরিবর্তিত থাকছে। ঠিক আছে, বুঝতে পারছো, এখানে কিন্তু সব জিনিসটা কিন্তু লিখে দিয়েছি, তাই তো, আর কোনো কিছু মানে ঘাটতি নেই, সব জিনিসটা কিন্তু মেনশন করা আছে। আচ্ছা, এবার উদাহরণ দেখো, কোনো ভারী ধাতু দ্বারা হচ্ছে কি উৎসেচকের তোমার হচ্ছে কি হবে না, সালফার হাইড্রোক্সিল যে গ্রুপ থাকে না, সালফার হাইড্রোক্সিল যে গ্রুপ, সেটা ব্লক হয়ে যাওয়া, এটা কিন্তু উদাহরণ হিসাবে আমরা বা এক্সাম্পল হিসাবে বলতে পারি। আর লাস্ট যেটা রয়েছে দেখো, আনকম্পিটিটিভ ইনহিবিশন, এটা কি হয় না, এ বেচারা কি করছে দেখো না, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে গিয়ে কি করছে না, তোমার হচ্ছে কি ইনহিবিশন করছে, মানে এ ডাইরেক্টলি হচ্ছে কি সাবস্ট্রেটের মানে এনজাইমকে হচ্ছে কি তোমার ইনহিবিট না করে, ও গিয়ে কি এনজাইম সাবস্ট্রেটের যে কমপ্লেক্স তৈরি হচ্ছে সেখানে ইনহিবিটার গিয়ে বাইন্ড করছে বা তাকে হচ্ছে ইনহিবিট করছে। তো তখন তাকে আমরা কি হচ্ছে না, প্রোডাক্ট তৈরিতে বাধা সৃষ্টি হচ্ছে। এখানে কেএম এবং তোমার ভিম্যাক্স উভয়ই কিন্তু সমানুপাতিক হারে হ্রাস পায়। ওকে, আমি তাও এখানে দেখো তোমাদেরকে যাতে সংক্ষেপে বলতে পারি বা তোমরা যাতে খুব মানে ইজিলি মনে রাখতে পারো, হ্যাঁ, তার জন্য আমি এখানে করে দিয়েছি। দেখো যে কম্পিটিটিভের ক্ষেত্রে দেখো এই যে সাবস্ট্রেট, এটা এনজাইম, তারা দেখো অ্যাক্টিভ সাইডে দুজনই আসছে বাঁধবে বলে। ওকে, আর দেখো এখানে নন কম্পিটিটিভের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা হচ্ছে এনজাইম, এটা ইনহিবিটার, সাবস্ট্রেট একটা অ্যাক্টিভ সাইডে বাইন্ড করছে আর এ হচ্ছে অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড করছে, বুঝতে পেরেছো তো, ডিফারেন্ট সাইডে। আর বেটা হচ্ছে তোমার আনকম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো না, এনজাইম আর সাবস্ট্রেট কি করছে, এটা ইনহিবিটার এনজাইম, এটা এনজাইম, এটা সাবস্ট্রেট, যখন কমপ্লেক্স তৈরি হচ্ছে তখন গিয়ে বাইন্ড করছে, বুঝতে পেরেছো। দেখো এখানেও দেখানো হয়েছে ইকুয়েশনের মাধ্যমে, এখানেও দেখানো হয়েছে, এখানেও দেখানো হয়েছে। হ্যাঁ, যার কারণে এখানে আমরা লিখেও দিয়েছি যে কোথায় কোনটা ইনহিবিশন করছে, বুঝতে পারলে। একটু তোমরা জানাও কিন্তু, তাই না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না, তোমরা একটু জানাও। যদি অসুবিধা হচ্ছে তাহলে আমাকে বলতে পারো যে স্যার আমার এটা অসুবিধা হয়েছে। স্যার নন কম্পিটিটিভটা একবার বলুন। নন কম্পিটিটিভ দেখো, একটা এনজাইমের আমরা তো দুটো সাইড দেখতে পাই না, অ্যাক্টিভ সাইড যেখানে হচ্ছে কি তোমার সাবস্ট্রেট বাইন্ড করে, আর অ্যাক্টিভ সাইড ছাড়া আরেকটা সাইড থাকে যেটাকে আমরা অ্যালোস্টেরিক সাইড বলি না, যে সমস্ত অ্যালোস্টেরিক এনজাইমের ক্ষেত্রে দেখা যায়। তো তাদের ক্ষেত্রে হচ্ছে কি অ্যালোস্টেরিক সাইডে যেহেতু বাইন্ড করবে, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা কি দেখতে পাবো, তাহলে যখন হচ্ছে কি তোমার কোনো একটা ইনহিবিটার শেষ অ্যাক্টিভ সাইডের না বাইন্ড হয়ে যদি হচ্ছে কি তোমার অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড হয়, তখন তাকে আমরা নন কম্পিটিটিভ ইনহিবিশন বলবো, বুঝতে পারলে। হ্যাঁ স্যার। চলো, আর কেউ কারো কিছু কোশ্চেন আছে? বুঝতে পারলে সবাই? চলো এবার দেখো, এবার যেটা আমরা বলছিলাম না যে দু প্রকারের হয়, এটা রিভার্সিবল, এটা হচ্ছে তোমার ইরিভার্সিবল। তো দেখো আমরা এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে কি তোমার কি পড়াবো না, তোমার হচ্ছে ইরিভার্সিবল। ওকে, তাহলে যেহেতু একটা আমরা জানলাম, তাহলে এটা কি জিনিস তোমরা দেখে নাও। দেখো তাহলে কি বললাম, এখানে ভালো করে দেখো যে এই যে ইরিভার্সিবল ইনহিবিশন,
এখানে ইনহিবিটারটি উৎসেচকের সক্রিয় স্থানের অ্যামিনো অ্যাসিডের সাথে অত্যন্ত শক্তিশালী সমযোজী বন্ধনে যুক্ত থাকে, তাই না? তো যার কারণে এটা কিন্তু তার অনুঘটক ক্ষমতা চিরতরে নষ্ট হয়ে যায়। আগেরটা কি দেখছিলে তোমরা, সেখানে হচ্ছে কি তোমার নন কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত ছিল, তাই না? তো কিন্তু এখানে দেখো পুরো কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে যাচ্ছে। তো যার কারণে দেখো এখানে আমরা কি বলছি যে উৎসেচকের সক্রিয় স্থানে অ্যামিনো অ্যাসিডের সাথে অত্যন্তভাবে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে যাচ্ছে। যেমন বলছে ডাই আইসোপ্রোপেন ফ্লোরোফসফেট এটি একটি নার্ভ গ্যাস বা স্নায়ুতন্ত্রের হচ্ছে কি তোমার এসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের সক্রিয় স্থানের সেরিন অ্যামাইনো অ্যাসিডকে স্থায়ীভাবে ব্লক করে দেয়, কেননা যেহেতু সেটা কোভ্যালেন্টলি গিয়ে বাইন্ড করে আছে এনজাইমের সাথে। বুঝতে পারলে? স্যার নার্ভ গ্যাস বলতে ঠিক বুঝলাম না। নার্ভ গ্যাস বলছে কি, যেটা আমরা এর সংকেতে কি বলি গো, NO2 মনে হয়, ঠিক আছে? মানে এরা কি করছে দেখো, এটা একটা মানে গ্যাস আর কি, যেটা হচ্ছে কি আমাদের যে স্নায়ুতন্ত্রে যে এসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম থাকে না, তার সাথে গিয়ে এমনভাবে বাইন্ড করে যেটা হচ্ছে কি তোমার সক্রিয় স্থানের সেরিন অ্যামাইনো অ্যাসিডকে স্থায়ীভাবে ব্লক করে দেয়। নার্ভ গ্যাস হচ্ছে সংকেতটা একটু দেখে নাও, আমার এই মুহূর্তে কনফার্মলি মনে পড়ছে না, ঠিক আছে? স্যার হ্যাঁ, হ্যালো বলো সুভাষ। স্যার, বলছিলাম ওই কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভের ক্ষেত্রে স্যার গেমটা কোন জায়গায় কনসেপ্ট থাকে কম্পিটিটিভের ক্ষেত্রে? কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ যেটা বললাম, কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভের ক্ষেত্রে অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট আর এনজাইম মানে সাবস্ট্রেট আর ইনহিবিটার দুটোই হচ্ছে কি তোমার বাইন্ড করার জন্য কম্পিটিশন করছে। একটু মিট করে দাও, আমি বলে দিচ্ছি। আর নন কম্পিটিটিভের ক্ষেত্রে বললাম যে হচ্ছে কি কোনো ইনহিবিটার অ্যাক্টিভ সাইডটা বাদ দিয়ে ওই ইনহিবিটার গিয়ে অ্যালোস্টেটিক সাইডে গিয়ে বাইন্ড করছে, দিয়ে ইনহিবিশন করছে। আনকম্পিটিটিভের ক্ষেত্রে বললাম অ্যাক্টিভ সাইডও নয়, অ্যালোস্টেটিক সাইডও নয়, সেটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে গিয়ে বাইন্ড করে তাকে ইনহিবিশন করছে। বুঝতে পারলে? স্যার কনসেপ্ট থাকে আমার এইটা প্রথম, আমারটা একটু ভুল আছে, আমি এই কথায় করছিলাম। স্যার কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে গেমটা তো কনস্ট্যান্ট থাকে, একদম একদম আর হচ্ছে নন কম্পিটিটিভের ক্ষেত্রে এটা একটা কনস্ট্যান্ট থাকে। একদম। তাই একটু ওটা দেখবেন, তো আমার ভুলও হতে পারে, একটু স্যার দেখবেন। আচ্ছা দেখো নেক্সট, এবার দেখো কি বলেছে, দেখো পেনিসিলিন এটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরির এনজাইমকে দেখো স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অ্যাসপিরিন, ঠিক আছে, প্রদাহ সৃষ্টিকারী সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে স্থায়ীভাবে অ্যাসিটাইলেশন ব্লক প্রক্রিয়া হচ্ছে ব্লক করে দেয়, ঠিক আছে? এটাও তোমরা করতে পারো, তাই না? এটাও তোমরা করতে পারো। চলো নেক্সট। স্যার পেনিসিলিন কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কিন্তু নষ্ট করতে পারে না। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার হচ্ছে কি কোষ প্রাচীরকে, হ্যাঁ কি বলছো বলো, কি বলছিলে বলো। পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেনিসিলিন কাজ করে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কিন্তু পেনিসিলিন কাজ করে না। আচ্ছা সেটা আমি চেক করে নেবো, ঠিক আছে? সেটা চেক করে বলে দেবো, নেক্সট দিন বলে দেবো। চলো এবার হচ্ছে কি তোমার অ্যাসপিরিন। অ্যাসপিরিন তো বুঝতে পারলে। আচ্ছা এবার যেটা আমাদের বাকি থাকলো সেটা হচ্ছে কি উৎসেচকের কার্যকারিতা নিয়ন্ত্রণ। ওকে, আমার মনে হয় যে এই পার্টটা আমি নেক্সট দিন পড়ালে ভালো হয়। এটার সাথে হচ্ছে কি আমি যে কোশ্চানগুলো রয়েছে সেগুলোও আমি সলিউশন করতে পারবো, ঠিক আছে? আমার মনে হয় এটা পরের দিন পড়াবো, তার সাথে এমসিকিউগুলো আমি লাইভ ক্লাসেই তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি এই যে জিনিসটা যেটা বাকি থাকলো, কি বাকি থাকলো না তোমার মানে কোথায় গেল, এই যে এর রেগুলেশন অফ এনজাইম অ্যাকশন, এর মধ্যে দেখো এই যে এলোস্টেরিক রেগুলেশন, ফিডব্যাক ইনহিবিশন কিভাবে হয়, তাই না? তারপর হচ্ছে কি আমরা দেখবো যে রিভার্সেবল কোভ্যালেন্ট মডিফিকেশন কিভাবে হয়, জাইমোজেন অ্যাক্টিভেশন। ওকে, তো এই জিনিসগুলো তোমাদেরকে আমি নেক্সট দিন করিয়ে তারপরে এখান থেকে যে আমাদের এনজাইম থেকে যে 20খানা কোশ্চেন রয়েছে এগুলো আমি করিয়ে দেবো। ওকে, তোমরা আজকে এতটাই দেখো। আর যেটা তুমি বললে যে পেনিসিলিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ধ্বংস করতে পারে না, সেটা আমি দেখে নেবো একটু, ঠিক আছে? আমি পরের দিন ক্লাসেই বলে দেবো, প্রথমেই বলে দেবো।